বিমস্টেকের সাইডলাইন বলে যাই বলি, যে মিটিংটা হলো, এর ফলাফল বুঝতে হলে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সে কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্কের কথা সামনে আনছেন, সার্কটাকে টেবিলে আনছেন। বিশেষ করে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কানেক্টিভিটি। আমরা ইন্ডিয়াকে কানেক্টিভিটি তখনই এক্সিকিউট করব যখন আমরা নেপালে যেতে পারবো, নেপালের মধ্যে দিয়ে চীনে যেতে পারবো। বাংলাদেশ ভূ প্রাকৃতিকগত ভাবে কোনো একটি অবস্থানে আছে, হ্যাঁ। যে অবস্থানটি আছে সেই অবস্থানটা জিও পলিটিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে বাংলাদেশের কমপ্লেক্স সিচুয়েশন আন্তর্জাতিক পর্যায়ে তৈরি যেটা হয়েছিল, সেটা কিন্তু বিগত সরকার শেখ হাসিনা তার হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের এরকম একটা ক্রুশিয়াল কমপ্লেক্সিটিতে আমাদের পড়তে হয়েছিল। প্রথম থেকে যদি আমরা আমাদের আত্মসম্মানের জায়গায়, আমাদের ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের আহ আহ, পররাষ্ট্র নীতিকে সাজিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু এতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না যেটা আমরা এখন পড়েছি। বিগত সরকার কি করেছিল তাহলে আপনি বুঝতে পারবেন। বিগত সরকার তার নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য সে রাশিয়ার সাথে, সে চায়নার সাথে, সে ইন্ডিয়ার সাথে, সে আমেরিকার সাথে, সে মানে এমন কোনো দেশ নাই, ইউরোপ আমেরিকা, যাকে যেভাবে সম্ভব ব্যবসা দিয়ে, আহ সুবিধা দিয়ে, আহ, ওই সকল দেশে ইন্টারেস্টকে সার্ভ করে, আহ, যে কোনো পর্যায়ে গণতন্ত্রকে পদদলিত করে নিজের দেশে গণতান্ত্রিক চর্চাকে বাইপাস করে এবং উন্নয়নের ঝান্ডাকে সামনে রেখে বাংলাদেশি মানুষকে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, আর তার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কগুলি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা যে পরিবর্তিত পরিস্থিতিটা তৈরি হয়েছিল, আমরা যেটাকে অভ্যুত্থান বলছি, অভ্যুত্থান পরবর্তীতে আমাদের হিউজ ক্রাইসিসে পড়তে হতো। সত্যি কথা, আমি এটা অস্বীকার করবো না, এটা মনে হয় সবাই স্বীকারও করে নিয়েছেন। সঙ্গত কারণে ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে কোন রকমের বিতর্ক ছিল না। একটি মাত্র কারণ, যে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ব্যক্তিত্ব, যার মধ্য দিয়ে আমরা এই ক্রাইসিসকে হ্যান্ডেল করতে পারবো, সেই জায়গায় আমার ধারণা ডক্টর ইউনূস প্রথম ধাক্কায় তো উত্তীর্ণ হয়েছেনই। এখন যে ধাক্কাটা উনি, ধাক্কা বলবো না, এখন যে রিফার্নিশ করার, রিকনস্ট্রাকশন করার যে জায়গাটা এসেছে, সেই জায়গাও কিন্তু উনি চমৎকার পদচারণা দিচ্ছেন বলে আমার বিশ্বাস। তবে এখনো দৃশ্যমান আমাদের না। যতগুলি আচ্ছা, চ্যালেঞ্জ আমি তার সামনে এসেছে সবগুলিকেই সে মোকাবেলা করতে সক্ষম হয়েছে, সবগুলিতে সে জয়ী হয়েছে। আপনি বলতে যাচ্ছেন কোনোটাতে ব্যর্থ এখনো পর্যন্ত আমি হয়। জয়ী হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সেটি তুলে ধরতে এবং আমার আর ফার্দার ড্যামেজ হওয়ার ক্ষেত্রে কিন্তু উনি সাকসেসফুল। কিন্তু আমরা আগামীতে আরো কিছু সময় লাগবে, পররাষ্ট্রনীতির ইম্প্যাক্ট পড়তে কিন্তু দীর্ঘ সময় লাগে। যেমন ভারতের সাথে বিমস্টেকের সাইডলাইন বলে যাই বলি, যে মিটিংটা হলো, এর ফলাফল বুঝতে হলে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে, দেখেন, 2017 সালে রোহিঙ্গা কিন্তু এমনি এমনি এখানে আসেনি। সেটি কিন্তু একটা জিও পলিটিক্স এর অংশ হিসাবে রোহিঙ্গাদের এখানে প্রত্যাবর্তন। কারণ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হওয়ার কারণে আলটিমেটলি আমাদেরকে বিলিভ করে না ইন্ডিয়া, আমাদেরকে বিলিভ করে না রাশিয়া, আমাদেরকে বিলিভ করে না চায়না। সঙ্গত কারণে সেভেন সিস্টার সহ চায়নায় আমাদের যাওয়ার জন্য যে করিডোর, সেটি আরাকান ইয়মা, মানে আমাদের যে আরাকান যে রাজ্য, সেটি হচ্ছে বেস্ট প্লেস। সঙ্গত কারণে সেটিকে সিকিউর করার জন্য দেখেন রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না একটা অলিখিত চুক্তি, এবং এর মধ্য দিয়ে রোহিঙ্গাকে ডিসপ্লেস করা। আর ভারত বাংলাদেশকে যতক্ষণ সম্ভব ততক্ষণ এক্সপ্লয়েট করতে চায়, এবং তার জন্য সুবিধাজনক ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্ব এবং তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত হুম। তার ইচ্ছা মতে তার পররাষ্ট্রনীতি, তার বাণিজ্য, তার ইন্টারেস্ট গুলিকে আমাদের মধ্য দিয়ে আপনার এক্সিকিউট করতে পেরেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, চাওয়াটা কি, সেটা যদি আমি বলি, প্রথমত আমি একমত ফরহাদ ভাইয়ের সাথে, যে প্রথমে হতে হবে সম্মানজনক, ইকুয়াল। সে কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্কের কথা সামনে আনছেন, সার্কটাকে টেবিলে আনছেন। আর হুম। দিয়ে বাংলাদেশ যেটা করবে সেটা হলো পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, রিভার, বিশেষ করে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কানেক্টিভিটি। আমরা ইন্ডিয়াকে কানেক্টিভিটি তখনই এক্সিকিউট করব যখন আমরা নেপালে যেতে পারবো, নেপালের মধ্যে দিয়ে চীনে যেতে পারবো, যখন ভুটানে যেতে পারবো, আমরা থাইল্যান্ডের মায়ানমার উপর দিয়ে যেতে পারবো। এরকম একটা কনটেক্সট যদি আমরা
সেট করি, তাদের সাথে যে এখন কানেক্টিভিটি বিগত সরকার যা করেছে তা তখন খুলে দেওয়া হবে। এইভাবেই যদি আমরা উইন উইন সিচুয়েশনস এর মধ্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতিকে সাজাই, তাহলে কিন্তু আমরা ভালো করব। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে পিপল টু পিপল। জনগণের সাথে, ভারতের জনগণের সাথে কিন্তু বাংলাদেশের খুব একটা দূরত্ব নাই। ব্যবসা বাণিজ্য, ঐতিহ্য, কালচার, এভরিথিং আমরা যদি বলি, তাদের সাথে ওয়ার্ম একটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং তাদের মিডিয়া এখন যে প্রপাগান্ডা করে সেটাও থেমে যাবে যদি সরকারের দুর্বিসন্ধিমূলক সরকারের যে অ্যাটিটিউড সেটি যদি পরিবর্তন হয়। শুধুমাত্র ইন্ডিয়ান পলিসি একটা সাম্রাজ্যবাদী পলিসি, বড় ভাই সুলভ পলিসি, সেখান থেকে সেলফিশ পলিসি থেকে যদি বের হয়ে এসে যদি সামগ্রিক উন্নয়নের জন্য সুপার পাওয়ার হতে চায়, আমাদের হোক, আমাদের আপত্তি নাই। সেই হুম। জায়গা থেকে যদি ফরেন পলিসি হয়, সেখানে বাংলাদেশ একসাথে হবে। আমি আরেকটা জিনিস না বলে না, আমি জাস্ট এটা বলে আমি, হয়তো আপনার প্রশ্ন আছে সেটা যাব। আচ্ছা, চায়নার রোলটা কি হবে? খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আপনার হুম। চায়নার রোলটা বাংলাদেশের সাথে অফকোর্স বাণিজ্য দিয়েই প্রধান, আমাদের হুম। যতটা না রাজনীতি। কিন্তু চায়না সাম্প্রতিক সময় 2000, আমি বলবো 15 সালের পর থেকে, আমি অতটা বা কলিমুল্লাহ স্যার এগুলো বলতে পারবেন, 2015 সাল থেকে এই আমাদের অঞ্চলে কিন্তু চায়না রাজনৈতিক ভাবেও কিন্তু তার অবস্থান চায়। কারণ রাজনৈতিক ভাবে যদি তার ফুটিং না রাখতে, বাণিজ্য এবং তার ইন্টারেস্ট কিন্তু এনশিওর করতে পারবে না। সঙ্গত কারণে তারও কিন্তু স্টেক আছে আমাদের উপর। সেজন্য ব্যালেন্স করার ক্ষেত্রে যথেষ্ট সজাগ থাকতে হবে। আমরা কতটুকু চায়নাকে এন্ট্রি দিব সে ব্যাপারেও যেমন আমাদের একটা সুনির্দিষ্ট আউটলাইন থাকতে হবে, ঠিক ভারতের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আগাবে সেটাও আউটলাইন থাকতে হবে। আমাদের আবার পশ্চিমের সাথে সম্পর্ক আছে, ইউরোপ, আমেরিকার সাথে। দেখেন, সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধ যেটা ট্রাম্প ইনিশিয়েট করলো, সেই বাণিজ্য যুদ্ধ কিন্তু আমাদেরকে খুবই স্ট্র্যাটেজিক হতে হবে। আমাদের ইম্পোর্ট আইটেম, গার্মেন্টস ইম্পোর্ট আইটেমের র মেটেরিয়াল আমরা চায়না থেকে আনি। আর হুম। আমাদের এক্সপোর্ট আইটেম যা হলো আমেরিকা, আমেরিকা থেকেও কিন্তু আমাদের ইম্পোর্ট আইটেম, কাঁচামাল ইম্পোর্ট আইটেম কিন্তু করতে পারি, তুলা ফর এক্সাম্পল। আমরা কিন্তু আমেরিকার সাথে যদি বাণিজ্য চুক্তিকে সমতার ক্ষেত্রে প্রচেষ্টা থাকে, তাহলে আমাদেরকে কয়েকটা সেক্টর চিহ্নিত করতে হবে যেখান থেকে ভারত এবং চায়না দুজনই কিন্তু আক্রমণ হতে পারে। সেজন্য হুম। আমি বলছি যে আমাদের এই জায়গাগুলাও ঢেলে সাজানোর মানে একটা ব্যাপার আছে। জিও পলিটিক্স বলি আর আমাদের আভ্যন্তরীণ রাজনীতি বলি, দিন শেষে কিন্তু সেই বাণিজ্য, দিন শেষে সেই হুম। ইকোনমি, সেই ইকোনমিকে কিভাবে সাজাবো সেটাকে মাথায় রেখে, নিরাপত্তাটাকে সামনে রেখে আমাদের সাথে জি। ভারতের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। নাহলে ভারতের সাথে সত্যিকার অর্থে আন্ডারস্ট্যান্ডিং হবে না। ধন্যবাদ আপনাকে।